হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেপ্তার দেখানো হলে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে তাদের আদালতে হাজির করতে হবে। ট্রাইব্যুনাল ঠিক করবেন আসামিদের সাব জেলে নাকি অন্য কোনো কারাগারে পাঠানো হবে। ঢাকা সেনানিবাসে এমইএস ভবনকে সাব জেল ঘোষণার বিষয়ে একথা বলেন চিফ প্রসিকিউটর। এই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্কে গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের গুলিতে শিক্ষার্থী হৃদয়কে হত্যার ভিডিও প্রদর্শন করা হয়। আন্দোলন দমনে বল প্রয়োগের নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনার এমন একটি ফোন আলাপও শোনানো হয়। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি হাসপাতালে অবস্থানরত উচ্ছ্বসিত জনতা বেরিয়ে আসে রাস্তায়। মানুষের মধ্যে ভিডিওতে দেখা যায় কিছুক্ষণ পরই কোনাবাড়ি থানা পুলিশ গুলি ছুটতে থাকে। ছত্রভঙ্গ হয়ে পড়ে আন্দোলনকারীরা। কয়েক মিনিটের মধ্যেই নিরস্ত্র শিক্ষার্থী হৃদয়কে ঘিরে ধরে কয়েকজন পুলিশ। এক পর্যায়ে পিঠে শটগান ঠেকিয়ে গুলি করে তাকে। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার যুক্তিতর্কে এই ভিডিওটি দেখায় প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, গুলি চালানো পুলিশ কনস্টেবল আকরামকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করে লাশ কড্ডা নদীতে ফেলে দেওয়ার কথাও জানিয়েছে সে। এই মৃতদেহ তারা একটা গাড়িতে করে তুলে কড্ডা নদীতে ব্রিজ থেকে ফেলে দেয়, সে পর্যন্ত স্বীকারোক্তি আছে। তার মৃতদেহ উদ্ধারের জন্য আমরা ডুবুরি নামিয়েছিলাম, কিন্তু যেহেতু 1 বছর পরে ওইখানে প্রবল স্রোত আছে নদীতে, কোনো কিছু পাওয়া যায়নি। যুক্তিতর্কের দ্বিতীয় দিনে এসে সাক্ষীদের জবানবন্দি ও বিভিন্ন নথিপত্র আদালতে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। এদিন 29 জুলাই শেখ হাসিনার সাথে প্রধানমন্ত্রীর দপ্তরের সাবেক ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের কথোপকথনের একটি রেকর্ডিংও শোনানো হয়, যেখানে আন্দোলনকারীদের উপর সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলির নির্দেশ দিতে শোনা যায় শেখ হাসিনাকে। বলা হচ্ছে যে এবার কিন্তু শুরুতেই দিবা, উপর থেকে গুলি করবা, গুলির মাথায় আসা মাত্র। এদিকে ঢাকা সেনানিবাসে এমইএস ভবনকে সাময়িক সাবজেল ঘোষণার বিষয়ে প্রশ্ন করা হয় চিফ প্রসিকিউটরকে। তিনি জানান, কোন স্থানকে কারাগার বানানোর এখতিয়ার সরকারের আছে, তবে সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেপ্তার দেখানো হলে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে তাদের আদালতে হাজির করতে হবে। এরপর ট্রাইব্যুনাল ঠিক করবেন আসামিদের সাবজেলে নাকি অন্য কোনো কারাগারে পাঠানো হবে। যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করা হলে তখন থেকে তার উপরে আইন প্রযোজ্য হবে যে 24 ঘন্টায় তাকে কোর্টে আনতে হবে। কিন্তু আপনি যদি গ্রেপ্তার না দেখান, তাহলে তার ক্ষেত্রে ওই 24 ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। যখনই গ্রেপ্তার দেখানো হবে, গ্রেপ্তার করা হবে, তখন থেকে 24 ঘন্টার মধ্যে অবশ্যই তাকে আদালতে প্রডিউস করবে। এদিকে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 10ম দিনের সাক্ষ্যগ্রহণ হয়নি আজ। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 21 অক্টোবর। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফওয়া খালিদ। জানান, আমরা টাকা লুট করিনি, তাই পালানো বা সেফ এক্সিটের প্রয়োজন নেই। সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, সরকারি প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত আপাতত বাস্তবায়ন হচ্ছে না। হজ নিবন্ধনের সময়সীমা বাড়বে বলেও জানান ধর্ম উপদেষ্টা। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025-এর গেজেট অনুযায়ী অন্তর্বর্তী সরকার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়। এর কঠোর সমালোচনা করে হেফাজতে ইসলাম, জামায়াত সহ ধর্মভিত্তিক কয়েকটি দল। তারা বরং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মশিক্ষক নিয়োগ ও ধর্মশিক্ষামূলক কার্যক্রম বৃদ্ধির পক্ষে। একদল ইসলাম বিদ্বেষী উগ্র সেকুলারের সঙ্গে মিলে শিক্ষা ব্যবস্থায় গান বাদ্য ঢোকানোর কৌশল নেওয়া হয়। ইসলামী দলগুলোর দাবির সাথে একমত ধর্ম উপদেষ্টা। জানালেন, কওমি মাদ্রাসার দাওরা হাদিস সনদপ্রাপ্তদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে ডিও লেটার দেয়া হয়েছে। জানান, সঙ্গীত শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে যে ঘোষণা দেয়া হয়েছে তার অগ্রসর হচ্ছে না। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা উনি আমারে বললেন যে ধর্ম শিক্ষার ক্লাস ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে। হেফাজত দাবি করছে, উনি বললেন যে এটা এখন আর হচ্ছে না। সঙ্গীত শিক্ষার যে ঘোষণাটা,
এটা খুব দ্রুত বাস্তবায়িত হচ্ছে না। ধর্ম উপদেষ্টা জানান, নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বর্তমান সরকার। সেফ এক্সিট নিয়েও ভাবছেন না উপদেষ্টারা। আমি কোনো রাষ্ট্রীয় সম্পদ চুরি করি নাই বা কাউকে চুরি করতে সহায়তা দিই নাই, অতএব আমার কোনো অপরাধ নেই। অতএব আমি কেন সেফ এক্সিটের জন্য পাগল হব? আমরা তো ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে ইকোনমিক সিস্টেম সবগুলোকে আমরা একটা সহনীয় পর্যায়ে আমরা নিয়ে এসেছি। আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের জন্য আমরা পথ মসৃণ করে দিয়েছি। আগামী বছরের হজের জন্য নিবন্ধনের সময়সীমা বাড়বে বলেও জানান ধর্ম উপদেষ্টা। বলেন, 2026 সালের পবিত্র হজের জন্য 12 অক্টোবর নির্ধারিত সময় পর্যন্ত 1,27,000 জনের মধ্যে নিবন্ধন করেছেন প্রায় 60,000 মুসল্লি। মিটিং হলে আমরা আশা করতে পারি, আমরা তাদেরকে রিকোয়েস্ট করব বাড়ানোর জন্য। সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, গত কয়েক বছরে 990 হজ এজেন্সির হজ ও ওমরা বাবদ আটকে থাকা প্রায় 38 কোটি টাকা সৌদি আরব থেকে ফেরত আনা হয়েছে। আমাদের পক্ষ থেকে তো সেবার কোনো কমতি নেই। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের মানুষ সত্যিকারের অর্থে অসাম্প্রদায়িক বাংলাদেশী। আগামী নির্বাচনে তা আরও একবার প্রমাণ হবে, এমন আশাবাদের কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের খ্রিস্টান সম্প্রদায়ের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন চেয়েছেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, পিআর ইস্যু আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। নির্বাচন সামনে রেখে ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায় ও নানা শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করছেন বিএনপি নেতারা। সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের নানা সমস্যা আর সম্ভাবনার কথা শুনেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনার এক পর্যায়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি থেকে সংসদ সদস্য করার দাবি তোলা হয়। জবাবে মির্জা ফখরুল জানান, সংসদের উচ্চকক্ষে সব সম্প্রদায়ের প্রতিনিধি রাখতে চায় বিএনপি, তাই জাতীয় নির্বাচনে চান সারা দেশের খ্রিস্টান সম্প্রদায়ের সমর্থন। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশে আমরা যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য। আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন। বিএনপি মহাসচিব কথা বলেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও। বলেন, পিআর হলে মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে। আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে, আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিআর পদ্ধতিতে, ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার, সেই স্বাধীনতাটা এখানে কিন্তু খর্ব হয়। দেশে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার হীন চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট নিতে মানসিকভাবে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে জামায়াতে ইসলামী। একথা জানিয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে নির্বাচন ভবনে পুরো কমিশনের সাথে বৈঠক করে জামায়াতের 5 সদস্যের প্রতিনিধি দল। পরে ব্রিফিংয়ে মোহাম্মদ তাহের জানান, গণভোটের বিষয়ে দলের জোরালো অবস্থান তুলে ধরা হয়েছে ইসির কাছে। নির্বাচনের আগে গণভোট কমিশনের জন্য পরীক্ষামূলক হবে বলেও মন্তব্য করেন তিনি। পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন হবে এমন মতামত জানিয়েছেন জামায়াতের প্রতিনিধিরা। এ সময় প্রবাসীদের ভোটদান, ভোটার তালিকা জাল ভোট রোধ, নির্বাচনে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ সহ নির্বাচন সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জানতে চায় কমিশন। কিছু ক্ষেত্রে পরামর্শ দিয়েছে জামায়াত ইসলামী। নির্বাচনের আগে গণভোট না দিলে দলের অবস্থান কি হবে সেই প্রশ্নে কোন দলের মত আছে। আমরা বলেছি না, এটা আলাদা হইতে হবে, কারণ দুইটা বিষয়। একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে, এটা ইলেকশন যখন হোক, ইলেকশন যেভাবে হোক, তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। এক্ষেত্রে যে প্রস্তুতি দরকার, আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনালি সিদ্ধান্তটি হয় যেটা আলাদাভাবে হবে, যেটা আমরা চাচ্ছি নভেম্বরে, বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা অনেকগুলো দল চাচ্ছি। দেশের 68.2% নারীর উচ্চ কক্ষে পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই।
পুরুষের ক্ষেত্রে এই হার ৪৫.৯%। বেসরকারি পরামর্শক সংস্থা ইনোভেশন কনসাল্টিং এর জরিপে উঠে এসেছে এমন তথ্য। কারওয়ান বাজারে এই জরিপ নিয়ে আয়োজিত এক সেমিনারে বিশ্লেষকরা বলেন, ভোটারদের মধ্যে এই নিয়ে সচেতনতা বাড়ানো না গেলে ঘোষিত গণভোটে এর প্রভাব পড়বে। জরিপ অনুযায়ী আগামী নির্বাচনে জেনজি প্রজন্ম, নারী এবং আওয়ামী লীগের ভোটাররা গুরুত্বপূর্ণ নির্ণায়ক হয়ে উঠবে বলেও মত তাদের। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে মার্চের পর সেপ্টেম্বরে দ্বিতীয় দফার ভোট জরিপ প্রকাশ করে বেসরকারি পরামর্শক সংস্থা ইনোভেশন কনসাল্টিং। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সেমিনারে সেই জরিপের তৃতীয় অংশ প্রকাশ করে সংস্থাটি। ভোটার বলেছেন তারা এ অংশে তুলে ধরা হয় পিয়ার পদ্ধতি নিয়ে পেশাভিত্তিক এবং গ্রাম ও শহরের ভোটারদের মতামত, যেখানে উঠে আসে ৬৮.২% নারীর পিয়ার সম্পর্কে অজ্ঞতার বিষয়টি। যদি একটা রেফারেন্ডাম হয়, যদি আপার হাউস সম্পর্কে আমরা আপনার সত্যিকার অর্থে মানুষের মতামত জানতে চাই, তাহলে তাকে সেই বিষয়টা সম্পর্কে জানাতে হবে। নারীরা সেটা সম্পর্কে অনেক কম জানেন এবং রুরাল হাউসহোল্ডরা এটা সম্পর্কে অনেক কম জানেন। তো অ্যাওয়ারনেস ক্রিয়েশনের ক্ষেত্রে এই জিনিসটাকে অগ্রাধিকার দেওয়া উচিত। জরিপে উঠে আসে প্রান্তিক অঞ্চলে সবচেয়ে বেশি জনপ্রিয় বিএনপি, আর শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে জামায়াত এবং এনসিপি। করাপশন, গুড গভর্নেন্স, এটা ওভারওয়েলমিংলি মানে খুব বড়ভাবে অন্য সব কিছুর চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সুতরাং এটা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে সামনের ইলেকশনে কোনটা উইনিং মেসেজ হতে পারে। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হোক কিংবা না হোক, পার্টি হিসাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থক কিন্তু আগামী নির্বাচনে একটি বড় নিয়ামক। ইনোভেশনের জরিপের তথ্য অনুযায়ী এখনো ভোট নিয়ে সিদ্ধান্তহীনতায় ৩২.৬% ভোটার। সিদ্ধান্তহীন ভোটারদের বড় অংশ নারী ও জেনজি প্রজন্মের। সিগনিফিকেন্টলি হায়ার নাম্বার অফ ওমেন আর আনডিসাইডেড। এবং আমরা যদি এখানে দেখি এনসিপির যে সাপোর্ট বেস, তার মধ্যে 53% আর ওমেন। সো এই জায়গায় এনসিপির আরও কাজ করার সুযোগ আছে। যেই পার্টি ম্যানিফেস্টো দিবেন তারা আসলে কি বলবেন, এই আস্থা জোগানোর জন্য যে উনি বলবেন হ্যাঁ আমি অমুক পার্টিকে ভোট দিব, আমার মনে হয় এটাই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। গত সেপ্টেম্বরে ইনোভেশনের প্রকাশিত জরিপে উঠে আসে ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চান ৪১.৩% ভোটার। জামায়াতের প্রতি সমর্থন ৩০.৩%, আর তরুণদের নতুন দল এনসিপিকে ভোট দিতে চান ৪.১% ভোটার। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তারা পেতে পারেন ১৮.৮% ভোট। প্রায়োরিটি কি এই কোশ্চেনে যদি যান? আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বৃহস্পতিবার প্রকাশ করা হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, সাধারণত পরীক্ষা শেষ হবার ৬০ দিনের মধ্যেই ফলাফল দেওয়া হয়। সেই বিষয়টিকে মাথায় রেখেই ফলাফল প্রস্তুত করা হয়েছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন। লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দেন ১২.৫ লাখ শিক্ষার্থী। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, চটকদার জিপিএ 5 নয়, যার যতটুকু প্রাপ্য তাই দেয়া হবে। সেই হিসেবে এবার কমতে পারে জিপিএ 5 এর সংখ্যা। এবছর একই দিনে আর অভিন্ন প্রশ্নে হবে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। অনুষ্ঠিত হবে ১২ই ডিসেম্বর। পরিবর্তন আসছে প্রশ্নপত্রের বিষয়াবলীতেও। যুক্ত হচ্ছে মানবিক ও মানসিক দক্ষতার প্রশ্ন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত হয়েছে রোববার। দেশে সরকারি, বেসরকারি ও সশস্ত্র বাহিনী সব মিলিয়ে মেডিকেল কলেজ ১১১টি, আসন ১২,০০০-এর বেশি। আর ডেন্টাল কলেজের সংখ্যা ২৫টি। ভর্তির সুযোগ পান প্রায় ২,০০০ শিক্ষার্থী। এমবিবিএস পরীক্ষার পর আলাদা প্রশ্ন ও আলাদা দিনে হয় ডেন্টাল বা বিডিএস ভর্তি পরীক্ষা। এবার পরীক্ষা হতে যাচ্ছে একসঙ্গে। ডেন্টালে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ৬০০ উপরে সিট খালি প্রাইভেটে,
সেই কারণে এটা অভিযোগ আসছে যে যেহেতু ডেন্টাল পরীক্ষাটা খুব দেরি করে হয় এমবিবিএস বা অন্যান্য পরীক্ষার পরে, সেই জন্য শিক্ষার্থীরা অন্য জায়গায় ভর্তি হয়ে যাওয়ার পরে ডেন্টালে আর ভর্তি হতে আগ্রহী হয় না। তো সেটাকে নিরসন করার জন্য আমরা এটা একইবারে একই সাথে পরীক্ষাটা করে ফেলবো। জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাধারণ জ্ঞান ও ইংরেজি মিলিয়ে মোট 100 নম্বরের MCQ পরীক্ষা হয়। প্রশ্নে নতুন করে যুক্ত হচ্ছে মানবিক গুণাবলী, পেশাগত প্রবণতা, উপস্থিত বুদ্ধিমত্তার প্রশ্ন, আর বাড়বে সাধারণ জ্ঞানে। যে সমস্ত শিক্ষার্থীদের মধ্যে এই মানবিক গুণাবলী, বিশ্লেষণী ক্ষমতা, অ্যাপটিটিউড কতগুলো বিষয় আছে যেটাকে নন কগনিটিভ স্কিল বলা হয়, এগুলো যাদের ভালো আছে সেটা আমরা একটু যাচাই করতে চাই। এই বছর হয়তো এই ধরনের প্রশ্নের সংখ্যা 10% বা 15% হবে, আগামী বছর এটা আরও একটু বাড়বে। এবং আমরা পরিকল্পনা যেটা করেছি যে আগামী 3-4 বছর পরে হয়তো মেজরিটি অফ কোয়েশ্চেন্স এই বিষয়গুলো প্রাধান্য পাবে। MBBS ভর্তি পরীক্ষায় 1 ঘন্টা সময় পান শিক্ষার্থীরা। এবার সময় কিছুটা বাড়তে পারে। স্বাস্থ্য বিভাগ বলছে মেডিকেল শিক্ষার জন্য যোগ্য শিক্ষার্থী বাছাইয়ে ধারাবাহিকভাবে আরও কিছু পরিবর্তন আনা হবে। রাষ্ট্র চায় তার সেরা সন্তানেরা চিকিৎসক হোক। রাষ্ট্র চায় আমাদের যারা সন্তানেরা আছে, আমাদের ছেলেমেয়েরা আছে, তাদের মধ্যে যারা মানবিক গুণাবলী সম্পন্ন এবং সেই সঙ্গে তারা মেধাবী, সেই সন্তানেরা যেন চিকিৎসক হয়। এদিকে শিক্ষার্থীরা যাতে নিজের পছন্দমতো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে সেজন্য অটোমেশন পদ্ধতিতেও কিছুটা পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে BMDC। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরারের সঙ্গে আলোচনা করতে শিক্ষা ভবনে প্রবেশ করেছেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। এই বিষয়ে আমরা আরও জেনে নেব সহকর্মী তানভীর মৌসুমের কাছ থেকে। তানভীর, শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনায় কি হলো, কোনো তথ্য জানতে পেরেছেন কি? শাওন, শিক্ষা উপদেষ্টার সাথে যে বৈঠক সেটি এখনও চলছে। একটি প্রতিনিধি দল, 23 সদস্যের একটি প্রতিনিধি দল গিয়েছে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করতে। আর এছাড়া বাদবাকি সরকারি 7 কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারা এই মুহূর্তে শিক্ষা ভবনের বাইরে অবস্থান করছে। আমি একটু এই মুহূর্তের অবস্থা দেখাতে চাই যে আসলে এখানে এখনকার পরিস্থিতিটা কি। এখন আসলে সকালের দিকে আমরা দেখেছি দিনের বেলা আজকে যে পরিমাণ আসলে ভিড় ছিল এবং শিক্ষার্থীদের সমাগম ছিল সেটি কিন্তু এখন কিছুটা হলেও কমে গেছে, শিক্ষার্থীদের সংখ্যা কমে গেছে এবং এর মধ্যে তাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে। আমরা বেশ কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সে বিষয়ে তারা বলেছেন এবং এখানে তারা বলেছেন অংশীজনদের মতামতের ভিত্তিতে অধ্যাদেশের খসড়া সংশোধন করে আগামী 3 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির প্রতিশ্রুতি প্রদান। অর্থাৎ এই যে অধ্যাদেশ তাদের হচ্ছে সবচাইতে বড় দাবি, যেটি অধ্যাদেশ এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশটির ব্যাপারেই কিন্তু বলা হচ্ছে যে যেটি আসলে 3 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত করতে হবে, কার্যকর করতে হবে। এছাড়া তাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে যে চলমান সব বর্ষের শিক্ষার্থীদের বিনা শর্তে আত্মীকরণের মাধ্যমে এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অধ্যাদেশের স্বীকৃতি নিশ্চয়তা প্রদান। অর্থাৎ এই অধ্যাদেশটি জারির পর খুব শীঘ্রই এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব শিক্ষার্থীরা থাকবেন তাদেরকে একীভূত করে খুব দ্রুতই সেটিকে বাস্তবায়ন করতে হবে এবং অধ্যাদেশ জারির পরবর্তী 15 কর্মদিবসের মধ্যে ভিসি, রেজিস্ট্রার সহ সকল গুরুত্বপূর্ণ জনবল নিয়োগ দিয়ে এই ইউনিভার্সিটির কার্যক্রম শুরু করতে হবে। এবং আমরা দেখতে পেয়েছি যে অনেক আগে থেকেই কিন্তু একটি বৈঠক হচ্ছে, সেই বৈঠকটি এখনও চলমান। বৈঠকটি শেষ করার পর প্রতিনিধি দলের তরফ থেকে আন্দোলনের মুখপাত্র যিনি রয়েছেন তিনি গণমাধ্যমকে ব্রিফিং করবেন এবং তখনই আমরা সর্বশেষ সিদ্ধান্তটি জানতে পারবো। নিশ্চয়ই তানভীর, অনেক ধন্যবাদ আপনাকে। আগামী নির্বাচনে এনসিপি এককভাবে অথবা জোটগতভাবে অংশগ্রহণ করতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সব কথা বলেন তিনি। জোটগতভাবে নির্বাচনে গেলেও শাপলা প্রতীকে নির্বাচনের আশা ব্যক্ত করেন সার্জিস আলম। শাপলা প্রতীক দিতে আইনগত বাধা নেই দাবি করে সার্জিস বলেন, নির্বাচন কমিশন চাইলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা সংশোধন করতে পারে। এছাড়াও জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি, বাস্তবতা ও ডিসেম্বরের মধ্যে গণহত্যার বিচার হলে নির্বাচনে কোনো বাধা থাকবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। এনসিপি এককভাবে আগামী নির্বাচনে যেতে পারে, কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। তবে যদি সেটা অ্যালায়েন্স হয় তাহলে সেটা হবে একটা ইলেকট্রাল আন্ডারস্ট্যান্ডিং। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামেই নির্বাচন করবে। এনসিপি তাদের
আমরা যেটা প্রত্যাশা করছি যে আমাদের প্রতীক শাপলাতে আগামী নির্বাচন করবে। নির্বাচনে কোনো জোট বা আসন সমঝোতায় যাবে না হেফাজতে ইসলাম, এমনটাই জানালেন সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক। সংবাদ সম্মেলনে তিনি জানান, জামায়াত ইসলামী সম্পর্কে হেফাজত আমিরের বক্তব্য ব্যক্তিগত। সম্প্রতি বিভিন্ন মাজারে হামলা সম্পর্কে হেফাজতের অবস্থান জানতে চাইলে দলটির নেতারা জানান, এই ধরনের ঘটনা কাম্য নয়। হেফাজত কোনোভাবে এর সমর্থন করে না। লিখিত বক্তব্যে তারা বলেন, বিদেশে আশ্রয় পেতে ধর্ম অবমাননাকে অনেকেই উপায় হিসেবে ব্যবহার করছে। কেউ যাতে এই ধরনের কাজ করে অবৈধ সুযোগ নিতে না পারে সেজন্য কঠোর আইনের দাবি জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিধিমালা বাতিলের দাবি জানিয়েছে হেফাজত। সেই সাথে রাষ্ট্রীয়ভাবে 5 মে শাপলা গণহত্যা দিবসের দাবি জানানো হয়। এসব দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি সংগঠনটির। হেফাজতে ইসলাম বৃহত্তর অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম। কাজে হেফাজতে ইসলামের কোন নেতা যদি কোনো রাজনৈতিক তৎপরতার সাথে সম্পৃক্ত হন, সেটি তার দলীয় পরিচয় করেন, হেফাজতের পরিচয় করেন না। যখন কোন সুনির্দিষ্ট দায়িত্বশীল পক্ষ থেকে আসবে হেফাজতে ইসলাম, তখন সেই বিষয়ে তার দায়িত্বশীল বক্তব্য প্রদান করবে। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, জনদুর্ভোগ এড়াতে শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাবেন তারা। জানান, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই শ্রেণীকক্ষে ফিরবেন বলেও জানান শিক্ষকরা। 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বাবদ 1500 টাকা এবং শিক্ষকদের আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, দাবি মেনে না নিলে মার্চ টু সচিবালয় কিংবা মার্চ টু যমুনার মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন। রাজধানীতে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদ সহ 4 দফা দাবিতে দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। শিক্ষার্থীরা ক্লাসে হাজির হলেও পাঠদান হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। ব্যাগ বোঝাই বই খাতা নিয়ে হাজির কোমলমতিরা, তবে শেষ পর্যন্ত ক্লাস শুরুর আর ঘণ্টা বাজেনি। দেশের বেশিরভাগ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজ এমন চিত্র। স্কুলে উপস্থিত থাকলেও ক্লাস নেননি শিক্ষকরা। শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে চলছে তাদের কর্মবিরতি। আমরা আসলে কারো প্রতিপক্ষ নই, সরকারের প্রতিপক্ষ না, আমরা সরকারের সহযোগী। আমরা চেয়েছিলাম 20% আমাদের বাড়ি ভাড়া। পাবনার এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতেও বন্ধ পাঠদান। শিক্ষার্থীরা আসলেও ক্লাস না করেই সবাই ফিরেছে বাড়িতে। অলস সময় কেটেছে নাটোরের শিক্ষক কর্মচারীদের। মাত্র 500 টাকা থোক বরাদ্দ দেওয়া হয়েছিল, যেটা আমাদের জন্য খুবই লজ্জার। শিক্ষকের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে এবং কর্মবিরতির জন্য আমরা আজকে সবাই কর্মবিরতিতে বসছি। ঝিনাইদহে স্কুল আঙিনাতেই কেটেছে শিক্ষার্থীদের সময়। প্রতিবাদ কর্মসূচির কারণে বগুড়াতেও ক্লাস বর্জন করেছেন শিক্ষকরা। পুলিশই আমাদের যেভাবে হস্তানাস্তা করেছে, একজন মানুষ গড়ার কারিগর হিসেবে সহ্য করা যায়। শিক্ষক আমাদের ভাইদের এইভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে আমরা আজকে কর্মবিরতি পালন করছি। অনেক স্টুডেন্ট আসছে ক্লাস করার উদ্দেশ্যে, কিন্তু এসে তারা ক্লাস করতে পারছে না। শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদ, চিকিৎসা ভাতা বৃদ্ধি, কর্মচারীদের ঈদ বোনাস 75% বৃদ্ধি সহ 4টি দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বরিশালের শিক্ষকরা। যতদিন পর্যন্ত জাতীয়করণ করানো হবে, আমরা কেন্দ্রের নির্দেশে আমরা কর্মবিরতিতে থাকবে। সার্বিকভাবে শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ চাই। হাজিরা খাতায় শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করে ক্লাসকক্ষ ত্যাগ করেন রংপুরের শিক্ষকরা। কবে বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক হবে এ নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। শিক্ষকরা যদি শিক্ষা জাতি মেরুদণ্ড হয়, তো পক্ষান্তরে শিক্ষকই জাতি মেরুদণ্ড, তো তারা যদি পিছায় পড়ে জাতি কিভাবে আগাবে আপনারা বলেন? আজকে টিচারদের ধর্মঘট পালনের জন্য ক্লাস হয় নাই, বাট আমাদের প্রথম পিরিয়ডে আর কি নাম প্রেজেন্টটা হয়েছে। তবে সিলেট, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায় দেখা গেছে ভিন্ন চিত্র। দাবি দেওয়ার সাথে একাত্মতা জানিয়ে বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে ক্লাস নিয়েছেন শিক্ষকরা। শিক্ষকদের উপর যে হামলা হয়েছে, আমরা শিক্ষক হিসাবে এর তীব্র নিন্দা জানাই। এরকম ন্যাক্কারজনক ঘটনা, আর যারা হামলা করেছে তাদের উপযুক্ত শাস্তিও কামনা করি। বার্ষিক পরীক্ষা আসন্ন, তাই ছাত্রদের স্বার্থের কথা বিবেচনা করে আমরা এই মুহূর্তে কোনো কর্মবিরতি বা ধর্মঘট এই জাতীয় কোনো কর্মসূচিতে যাচ্ছি না। আমরা ছাত্রদেরকে ক্লাস করাচ্ছি।
রোববার রাজধানীতে প্রেস ক্লাবের সামনে দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষকরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কারো প্রচার গানে গানে, কেউ সেজেছে ব্যতিক্রমী সাজে। নবাব সিরাজউদ্দৌলা থেকে ডোরেমন কি নেই সেখানে, কেউ বা হাতে মেহেদি দিয়ে সাজাচ্ছেন প্রিয়জনদের। এভাবেই শেষ মুহূর্তের ব্যতিক্রমী প্রচারণায় জমে উঠেছে রাকসু নির্বাচন। 12টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন হ্যান্ডবিল, প্রচারপত্র নিয়ে। ক্যাম্পাসের প্রবীণ ও নবীন শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে প্রচারণায় ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে প্রার্থীদের। ব্যতিক্রমী এমন সাজে মেতেছে গোটা ক্যাম্পাস, এতে খুশি ভোটার ও প্রার্থীরা। আমি চিন্তা করেছি যে সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ গান, এবং আপনারা জানেন যে বাউল আমাদের একদম শেকড়ের সংস্কৃতি। তো ওই জায়গা থেকে বাউল সেজে আজকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। আমার ব্লক নম্বর 5, তাই আমার বান্ধবীরাও আসলে আমার প্রচারণা অংশ হিসাবে এবং উৎসব মুখর পরিবেশ করার জন্য সাধারণ শিক্ষার মাধ্যমে এই উৎসব সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের আজকে এই মেয়েদের উৎসব। আমরা এই ব্যতিক্রমী প্রচারণা করছি যাতে এটা আলাদা অভিনব একটা পদ্ধতি, মানুষ দেখলে সহজেই মনে থাকবে। 25 সেপ্টেম্বর থেকে পিছিয়ে ভোট এসেছে 16 অক্টোবর। তাতে উৎসাহে ভাটা পড়েনি এতটুকু। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাকসু নির্বাচনের প্রত্যাশায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। প্রচারণার মাত্র একদিন সময় থাকায় দম ফেলার ফুরসত নেই কারো। ক্লান্তহীন তারা চলেছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। মাঠ এবং মাটির সাথে আমার কানেক্টেড, সেই আমি আশা থেকে এটা করছি যেন 16 তারিখে কিন্তু রাষ্ট্র উন্নয়ন শেষ হয়ে যাবে, কিন্তু 16 তারিখ পরেও আমার ব্যালটটা যেন মানুষ যত্ন করে রাখে, সেই লক্ষ্যে আমার এটা দিচ্ছি। এখন কিন্তু আমাদের সময়টা খুবই সংক্ষিপ্ত। এখন আমাদের প্রার্থীরা জোরালোভাবে দেখা যাচ্ছে যে ননস্টপ প্রচারণা চালিয়ে যাচ্ছে। রাকসুতে 17টি হলের জন্য 9টি ভবনে 17টি ভোট কেন্দ্র প্রস্তুত এবং 990টি বুথ তৈরির কাজ শুরু হচ্ছে আজ থেকে। ব্যালট পেপার হিসেবে ওএমআর শিট ব্যবহার করার পর তা গণনার জন্য 6টি মেশিন আনা হয়েছে ঢাকা থেকে। রাকসু নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার রাত 12টায়। ভোট গ্রহণ করা হবে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। 28,901 জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে এবারের নির্বাচনে। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। সরকারি এলপি গ্যাস লুটপাটে জড়িত স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির কর্মকর্তা আব্দুস সালাম মীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রির অনুসন্ধানে বেরিয়ে আসে সরকারি গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ট্রান্সফার করে অর্থ হাতিয়ে নেয়ার খবর। এরপরই দুদকের একটি দল বিপিসি কার্যালয়ে অভিযান চালিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পায়। এরই পরিপ্রেক্ষিতে আব্দুস সালাম মীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। সরকারের নির্ধারিত 690 টাকার গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ট্রান্সফার করে 1400 টাকায় বিক্রি করছে একটি চক্র। যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রির অনুসন্ধানে বেরিয়ে আসে এই চক্রের কারসাজি। প্রতিবেদন প্রচারের পর দুদকের একটি দল বিপিসি কার্যালয়ে অভিযান চালিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পায়। সরকারের এলপি গ্যাস লুটপাটের ঘটনায় জড়িত স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির কর্মকর্তা আব্দুস সালাম মীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে দুর্নীতি দমন কমিশন দুদক। জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে দ্রুত দুদক কার্যালয় ত্যাগ করেন এই কর্মকর্তা। এ ঘটনায় সোমবার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে জানিয়ে দুদক কর্তৃপক্ষ বলছে, পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। 784 টাকার এলপিজি গ্যাস 1450 টাকায় সিন্ডিকেটের মাধ্যমে বিক্রির অভিযোগে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিষয়টি অনুসন্ধান শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে কমিশন।
এ ঘটনায় জড়িত থাকায় মন্ত্রণালয় থেকে আব্দুস সালাম মীরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও এখনও তা বাস্তবায়ন করেনি প্রতিষ্ঠানটি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েলি পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় তুমুল হট্টগোল হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের ভাষণের সময় বাধা দেন নেসেটের 2 সদস্য। তারা হলেন আইমেন ওদেহ এবং ওফার কাসিম, বামপন্থী এবং আরব বংশোদ্ভূত তারা। এ সময় তারা ট্রাম্প বিরোধী স্লোগান দেন। এক পর্যায়ে ভাষণ থামিয়ে দিতে বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করেন নেসেটের 2 সদস্যকে। রীতিমতো ঘাট ধরে বের করে দেওয়া হয় তাদের। চলতি বছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেয়েছেন 3 জন। তারা হলেন জোয়েল মোকার, ফিলিপ প্যাজিওন ও পিটার হাওয়েট। সোমবার তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্ব শর্তগুলো চিহ্নিত করার জন্য পুরস্কারের অর্ধেক পান জোয়েল মোকার। অন্যদিকে সৃজনশীল বিনাশের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্বের জন্য বাকি অর্ধেক পান ফিলিপে অ্যাজিওন ও পিটার হাওয়েট। বিবৃতিতে নোবেল কমিটি জানায়, গবেষণায় উঠে এসেছে সবসময় প্রবৃদ্ধি হবে এটা কখনোই নিশ্চিত ধরে নেওয়া যায় না। মানব সভ্যতার ইতিহাসে প্রবৃদ্ধি নয় বরং স্থবিরতাই ছিল স্বাভাবিক অবস্থা। নোবেলজয়ীদের গবেষণায় দেখা গেছে এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে হলে সম্ভাব্য হুমকিগুলো চিহ্নিত করে তা মোকাবেলা করতে হবে। দর্শক, শিক্ষা ভবনে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরারের সঙ্গে আলোচনা করে এখন বেরিয়ে এসে ব্রিফ করছেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। সেই খবর দেখে নেব সরাসরি। দায়িত্বশীল জায়গা থেকে করা সম্ভব হয়ে ওঠে না। আসলেই শিক্ষা উপদেষ্টা মহোদয় জনাব সিআর আবরার স্যার, উনি খুবই অমায়িক একজন মানুষ। তার জায়গা থেকে সে আমাদেরকে বলেছে, বাবা আমাদেরকে ভরসা করতে হবে, আমরা কোনো রাজনৈতিক সরকার না, আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা জনগণের জন্যই কাজ করছি। এখন তোমরা প্রেশার ক্রিয়েট করছো, অবশ্যই এটা বজায় রাখতে হবে, তাহলে কাজটা হয়তো আর একটু তাড়াতাড়ি হবে। কিন্তু তোমরা এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করো না যাতে আমাদের জন্য কাজ করতে অনেকটা বিড়ম্বনায় পড়তে হয়। সুতরাং আমরা আলটিমেটলি আজকে তাদের কাছ থেকে এইটুকু আশ্বাস পেলাম যে অধ্যাদেশের 80% কাজ এই ফেজটা শেষ হলেই 80% কাজ হয়ে যাবে। সুতরাং এখানে শিক্ষার্থী যারা রয়েছে এবং আপনারা সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন, আমাদের ভিতর থেকে মেসেজ এটাই যে 80% কাজ প্রায় শেষ আমাদের অধ্যাদেশের। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনাদেরকে আমরা এর আগে একটু ইনফর্ম করেছি, আমাদের মধ্যে 2 জন আহত রয়েছে। আজকে খুবই লজ্জা লাগছে আমার বলতে যে আমার শিক্ষকরা একজন শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করেছে, তার মাথা হাতিয়ে দিয়েছে, হাত ক্ষতবিক্ষত করেছে। আরেকটা শিক্ষার্থীর পা অনেকটা মচকে গিয়েছে, নাকি ভেঙে গিয়েছে এরকম। আবার 2 জন এই আন্দোলন চলাকালীন 2 জন শিক্ষার্থী সেন্সলেস হয়ে গিয়েছে। একজন ঢাকা মেডিকেলে, তাকে ইসিজি পর্যন্ত করাতে হয়েছে। আরেকজন ছাত্রী বেগম বদরুন্নেসা ভিতরে গিয়ে সরকারি কলেজের, তিনি আমাদের সাথে ভিতরে গিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়ে, ও একটু আগে সেন্সলেস হয়ে গিয়েছে। সো আমাদের অবস্থা আপনারা খুব ভালোভাবে অনুধাবন করতে পারছেন। আমরা মানসিকভাবে শারীরিকভাবে খুবই মানবতার জীবনযাপন করছি। 1.5 লাখ শিক্ষার্থী। আমরা সরাসরি ছিলাম সচিবালয় প্রাঙ্গণে, 7 কলেজের শিক্ষার্থীদের বক্তব্য শুনছিলাম। বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ভুটান। ভুটান বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত BIIS এর সেমিনারে আবার সেই আগ্রহ প্রকাশ করলেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। এ সময় ভুটানের সাথে বাণিজ্যিক নানা সম্ভাবনার কথা তুলে ধরেন বক্তারা। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়া দেশ ভুটান। নানা সম্ভাবনা সত্ত্বেও এই প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক খুব একটা এগোয়নি। গত বছর দেশটি থেকে $10 কোটি আমদানির বিপরীতে রফতানি হয়েছে মাত্র $1 কোটি 43 লাখ পণ্য। ঢাকায় BISS এর সেমিনারে গুরুত্বের সাথে উঠে এলো মুক্ত বাণিজ্য প্রসঙ্গ। বক্তারা বলেন, মুক্ত বাণিজ্য তৈরি হলে লাভবান হবে 2 দেশই। SAARC has appealed to the people. আমি বিশেষ করে সার্ক এখন ওই অঞ্চলের মানুষের কাছে একটা আবেদন রাখি। আমরা সবাই সার্ক পরিচয় নিয়ে কথা বলি এবং প্রায় সবাই বলে কেন সার্ক ঠিকভাবে কাজ করছে না। কিন্তু ভাবুন, যদি এটি একেবারেই ব্যর্থ হতো তাহলে কেউ সার্ক নিয়ে কাজ করছে কিনা ভাবতো না। তাই আমার মনে হয় এই আলোচনা ও আগ্রহই প্রমাণ করে যে সার্ক আংশিক সফল হয়েছে।
অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির আওতায় ভুটানে রপ্তানির 34টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ, বিপরীতে ভুটান পায় 100টি পণ্য। ভুটানের রাষ্ট্রদূত জানান, এই চুক্তির বাইরে বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ভুটান। ইতিমধ্যে কয়েক দফা আলোচনাও হয়েছে দুপক্ষের। I would use the indicator of whether our private sector are taking up exports. আমি মনে করি ভুটান থেকে বাংলাদেশে বেসরকারি খাতের রপ্তানি কার্যক্রমই এই সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সূচক। আজ আমরা দেখছি বেসরকারি খাত সক্রিয়ভাবে এতে অংশ নিচ্ছে। এর মানে হলো কিছু চ্যালেঞ্জ থাকলেও রপ্তানি কার্যক্রম চলছে। তাই আমার ধারণা ভুটান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য তুলনামূলকভাবে বেশ মসৃণভাবে চলছে। ভুটানের রাষ্ট্রদূত মনে করেন, তার দেশ থেকে জলবিদ্যুৎ আমদানি করে লাভবান হবে বাংলাদেশ। একই সাথে মুক্ত বাণিজ্য চুক্তি হলে তা আঞ্চলিক কূটনীতি ও বড় দেশগুলোর সাথে ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ হংকং চায়না ম্যাচ আয়োজন করতে প্রস্তুত কায়তাক স্টেডিয়াম। 50,000 দর্শক একসঙ্গে খেলা দেখতে পারবে ছাদ-ঢাকা এই মাঠে। শীতাতপ নিয়ন্ত্রিত পুরো মাঠ অত্যাধুনিক প্রযুক্তিতে ইউরোপকেও হার মানায়। ম্যাচ ভেন্যু নিয়ে হংকং চায়না থেকে বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে। দেখে মনে হতে পারে ইউরোপের কোনো স্টেডিয়াম, কিন্তু হংকং যেন ইউরোপিয়ানদেরও হার মানিয়েছে। প্রায় 4,000 কোটি টাকা খরচে হংকং কায়তাক স্পোর্টস কমপ্লেক্স বানিয়েছে, আর তার অংশই হলো এই অপরূপ সুন্দর কায়তাক ফুটবল স্টেডিয়াম, যেন আকাশের নীল স্টেডিয়ামে এসে মিশেছে। পুরো স্টেডিয়াম শীততাপ নিয়ন্ত্রিত। 50,000 দর্শক একসঙ্গে বসে খেলা উপভোগ করতে পারবেন। এই স্টেডিয়ামের সবচেয়ে বড় বিশেষত্ব হলো পুরো স্টেডিয়ামের ছাদই ঢাকা। একসঙ্গে 50,000 দর্শকের চিৎকার ভয় ধরানো একটা আবহ তৈরি করতে পারে। গেল 9 জুন ভারত হংকং ম্যাচ দিয়ে এই মাঠ উদ্বোধন করা হয়, তবে সেই ম্যাচ নিয়ে এত উত্তাপ ছিল না যতটা বাংলাদেশ ম্যাচ নিয়ে আছে। বাংলাদেশে প্রায় 1,000 দর্শক ম্যাচ দেখতে টিকিট কেটেছে, যেখানে জাতীয় স্টেডিয়ামে 9 অক্টোবর ম্যাচ দেখতে এসেছিল সর্বসাকুল্যে মাত্র 100 জন হংকং নাগরিক। অপরূপ সুন্দর এই কায়তাক স্টেডিয়ামেই মঙ্গলবার বাংলাদেশ হংকং চায়না এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ হবে, যেই ম্যাচে 50,000 দর্শক বাংলাদেশের বিপক্ষে ভয় ধরাতে চেষ্টা করবে। কিন্তু হামজা জামালরা যে অকুত ভয়। এই গ্রাউন্ড থেকে বাংলাদেশ জয় নিয়েই বাংলাদেশে ফিরতে চায়, সেটাই তাদের স্বপ্ন এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, হংকং, চায়না। ঘূর্ণিঝড় শেল্টারগুলো বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় নির্মাণ হয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। উপদেষ্টা ফারুকী আজম আরও বলেন, বাংলাদেশ জলবায়ুর ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশ, ব্যাপারটি মাথায় রেখেই তৈরি হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা। এর আগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন ত্রাণ উপদেষ্টা। পরে আলোচনা সভা শেষে বেলস পার্ক মাঠে দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়। বিকেলে ভোলার চরগাজী এলাকায় প্রস্তাবিত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র পরিদর্শনে যান তিনি। দুর্যোগপূর্ণ এলাকাগুলিতে দুর্যোগ প্রশমনের জন্য সরকার কর্তৃক নির্মিত দুর্যোগ শেল্টারগুলি, ঘূর্ণিঝড় শেল্টারগুলি দূরবর্তী পর্যায়ে আরও বেশি দুর্যোগ প্রবণ এলাকায়, আরও বেশি জনঘনত্ব এলাকায়, যেখানে মানুষের উপকার আসতে পারত, সেই সমস্ত এলাকায় করলে এটা আরও অনেক বেশি সুবিধা পাওয়া যেত। নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান। দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক, এপিসিসিআই এর সাবেক সিনিয়র সহসভাপতি এবং বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের মুক্তিযোদ্ধারা। এ সময় নারায়ণগঞ্জ 5 আসনে মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান বলেন, দল যদি মনোনয়ন দেয় তাহলে নারায়ণগঞ্জের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার সুযোগ কাজে লাগাতে চান তিনি।
জামালপুরের মাদারগঞ্জে আদালতের রায় অবমাননা ও জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। দুপুরে উপজেলার বালিজুরি বাজার এলাকায় এই সংবাদ সম্মেলন হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন ৬০ বছর ধরে বসবাস করা একটি জমি থেকে তাদের উচ্ছেদের পরিকল্পনা চলছে। আদালতের রায় অবমাননা করে একটি চক্র এই কাজ করার চেষ্টা করছে। অধিগ্রহণ করা জমিটির অর্থ আত্মসাতের পাঁয়তারাও করছে চক্রটি। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে কোনো সমাধান পাননি বলেও দাবি পরিবারটির। আদালতের রায় অবমাননা করায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।